এই রামিসার বাবা আব্দুল আদনান মোল্লা উনাকে যখন লোকেরা জিজ্ঞেস করেছিল আপনি বিচার চান কিনা, উনি বলেছেন আমি কার কাছে বিচার চাই। আমরা বিচারের প্রতি এই যে অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে, আমি বলি জাইমা রহমানকে যদি আজকে এইভাবে মারা হতো তাহলে কি এটা দেশের কালচার থাকতো? আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী ভাইকে এইভাবে করা হতো তাহলে কি এটা দেশের কালচার হতো? দেশের কালচার হতো না। তাহলে আবার বোনের ক্ষেত্রে কেন দেশের কালচার? এত ছয় নয় কেন? সংবিধান এত ছয় নয় কেন? আমরা আবার 24-এ ডাক দিব ইনশাআল্লাহ। ওই আমাদের তারিখ যে সবাইকে বদনাম করে আমাদের চাইছে, এই কুত্তার বাচ্চা 3 মাস আইসা এত বড় জঘন্য কাজ করছে বলে এখানে আইসা আমাদেরকে হাতে তুলে দেন ভাই। ওরা থানার থেকে তুলে দেন আমাদের, ওর মাংস খামু মাংস, ওই এমন একটা মায়ের জীবন নষ্ট। পরীক্ষার যেদিন রেজাল্ট দিছিল ওই দিনটা অনেক খুশি ছিল। তারপরে ও বলছে মিষ্টি আনবে, চকলেট আনবে, কিন্তু পরের দিন তো আসতে সবসময় আমার সঙ্গে বসতো, আমার সঙ্গে খেলা করতো, কথা বলতো। খুব ভালো ছিল ও, আমাদের ক্লাসের ভিতর টপার ছিল। ও খুব ভালো রেজাল্ট পাইতো। ও আমাদের রেজাল্ট দেখা ও বলছে কি কালকে মিষ্টি নিয়ে আসবে, ও কালকে আসেনি। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও এখন আমার পাশে নেই, অনেক মন খারাপ। আর ও যেদিন ছিল সেদিন বলছিল যে আপু চলো যে আমরা খেলবো, আর বলছিল যে আমরা কালকে চকলেট মিষ্টি নিয়ে আসবো, তখন আমরা অনেক মজা করবো, অনেক আনন্দ করবো, মিসরাও খুশি হবে। কোনো মানুষ যদি সুস্থ মস্তিষ্ক থাকে সে দর্শন করে না। সমাজে অসুস্থ সমাজ আমাদের হয়ে গিয়েছে, বিকৃত মস্তিষ্ক, এবং যেভাবে হলো তার লাশটা হলো তারা সাইজ করলো, এটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ এটা করতে পারে না। এবং এটার সাথে তাদের দেখা গেছে ফ্যামিলির পাশের ফ্ল্যাটের মানুষ হলো জড়িত। এটা হলো আমাদের নৈতিকতা শিক্ষা থেকে শুরু করে যদি এটা আমরা ডেভেলপ করতে পারি, শক্তিশালী বিচার হয়, তাহলে এটা হবে। রামিসার মানসিক বই করলো, রামিসার যে হিসাব এটা আমাদের সাধারণ বাংলাদেশের মানুষকে আর কবে সচেতন হবে আমি জানি না। এদেশের মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে, কেউ কাউকে ঠকাতে পারলে হারাতে পারলে একটা পৈশাচিক উল্লাস করে। আজকে রামিসা হবে, কালকে আরেক রামিসা হবে, পরশু আরেক রামিসা হবে। আমরা যদি নৈতিকভাবে টিকে থাকি, আমাদের সমাজ সংস্কার যদি মানুষ স্বতঃস্ফূর্ত না হয়, মানুষ যদি তার নিজের ভালো না চায়, সে মানুষ ভালো চাইতে পারবে না। তো সুতরাং এই রামিসার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এটা শুধু পত্রিকায় আসছে বা মিডিয়াতে আসার কারণে আমরা দেখেছি। এরকম অহরহ ঘটনা ঘটছে যেটা কোনো বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরোতে হবে। 7 দিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যখন ধর্ষক স্বীকার করে সে যখন আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি ডেট কি, আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে। প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ এগুলো করার জন্য সাহস না পায়। যদি এভাবে রাষ্ট্র না আগায়, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এই অটোরিকশার মতো, যেমন অটোরিকশা যেমন একটা সরকার অটোরিকশা কন্ট্রোল করতে পারে না, এখন এই অটোরিকশার মধ্যে আমাদের ভাইরাসগুলো ছড়া যাবে। সারা দেশে কিন্তু এগুলো হচ্ছে, মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কেউ কোথাও বাচ্চারা শিশু নিরাপদ না। এমনকি পুকুরে পরে প্রচুর শিশু মারা আছে। আমরা কয়টা খবর রাখি এই সারা দেশে এই সমস্ত হয়রানি হচ্ছে। আমার কাছে স্ট্যাটিস্টিক্সও আছে এই বাচ্চাদের শিশুদের জন্য হয়রানি নিয়ে, এবং এই ঘটনাগুলো কি ঘটে, এগুলো আমরা ডেফিনেটলি আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ভাই, যে কারিনার মৃত্যুর পরও দেখলেন যে প্রচুর হাহারি, মানুষ তো মানে মরার পরে আর কিছু থাকে না, এটা আপনি হয়তো লক্ষ্য করছেন কিনা? যে হাহারির সে নিজে নিহত এবং মৃত। থ্যাংক ইউ। এই 2 আসামিকে, 1 নম্বর আসামি সোহেল রানা এবং 2 নম্বর আসামি তার সহধর্মী স্বপ্না খাতুনকে, দুজনকেই মৃত্যুদণ্ডে ঘোষিত করেছেন, দণ্ডদান করেছেন। এবং সেই সাথে 1 নম্বর আসামির 5 লক্ষ টাকা জরিমানা এবং 2 নম্বর আসামির 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন। আমরা এই রায়ের সন্তুষ্টি প্রকাশ করছি। তবে পাশাপাশি এটিও বলতে চাই, এই সমাজের একজন নাগরিক এবং আইনজীবী হিসেবে, একজন বিবেক মানুষ হিসেবে, এই মামলার রায় যেন গতানুগতিক সেই আগের প্রেক্ষাপটে যেন না বেঁধে যায়, যেন না জট বাঁধে। আমরা চাই এই রায়টি দ্রুতই কার্যকর হবে। রামিসার মানসিক বই করলো, রামিসার যে হিসাব এটা আমাদের সাধারণ বাংলাদেশের মানুষকে আর কবে সচেতন হবে আমি জানি না। এদেশের মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে, কেউ কাউকে ঠকাতে পারলে হারাতে পারলে একটা পৈশাচিক উল্লাস করে। আজকে রামিসা হবে, কালকে আরেক রামিসা হবে, পরশু আরেক রামিসা হবে। আমরা নৈতিকভাবে টিকে থাকি, আমাদের সমাজ সংস্কার যদি মানুষ স্বতঃস্ফূর্ত না হয়, মানুষ যদি তার নিজের ভালো না চায়, সে মানুষ ভালো চাইতে পারবে না।
তো সুতরাং এই রামিসার ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এটা শুধু পত্রিকায় আসছে বা মিডিয়াতে আসার কারণে আমরা দেখেছি। এরকম অহরহ ঘটনা ঘটছে যেটা কোনো বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরোতে হবে। 7 দিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যখন ধর্ষক স্বীকার করে সে যখন আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি ডেট কি, আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে, প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ এগুলো করার জন্য সাহস না পায়। যদি এভাবে রাষ্ট্র না আগায়, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এই অটোরিকশার মতো, যেমন অটোরিকশা যেমন একটা সরকার অটোরিকশা কন্ট্রোল করতে পারে না, এখন এই অটোরিকশার মতো আমাদের ভাইরাসগুলো ছড়া যাবে। সারা দেশে কিন্তু এগুলো হচ্ছে, মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কেউ কোথাও বাচ্চারা শিশুরা নিরাপদ না, এমনকি পুকুরে পরে প্রচুর শিশু মারা যাচ্ছে। আমরা কয়টা খবর রাখি এই সারা দেশে এই সমস্ত হয়রানি হচ্ছে। আমার কাছে স্ট্যাটিস্টিক্সও আছে এই বাচ্চাদের শিশুদের জন্য হয়রানি নিয়ে, এবং এই ঘটনাগুলো কি ঘটে, এগুলো আমরা ডেফিনেটলি আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। ভাই, যে কারিনার মৃত্যুর পর দেখলেন যে প্রচুর হাহারি, মানুষ তো মানে মরার পরে আর কিছু থাকে না, এটা আপনি হয়তো লক্ষ্য করছেন কিনা? যে হাহারি সে নিজে নিহত এবং মৃত। থ্যাংক ইউ। ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির পাশের ফ্ল্যাটের ভাড়াটে ও মূল আসামি সোহেল রানা পুলিশের কাছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার কপি এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে সে দিয়েছে লোমহর্ষক বর্ণনা। আসামি সোহেল বলছে, মঙ্গলবার সকাল 9:30টার দিকে ঘরে ডেকে নেয়ার পর শিশুটিকে বাথরুমে নেয় সে। চিৎকার করলে মুখে কাপড় দিয়ে ধর্ষণ করে। অজ্ঞান হয়ে গেলে আসামি সোহেল ভাবে ভাই মোবাইলটা পিছনে থেকে নেন। আঙ্কেল আপনি রাইট স্যার আপনার বাইরে থাকেন, ভিতরে কেউ আইছেন না, ভিতরে কেউ আইছেন না। ভিতরে নিয়ে না, ভিতরে নিয়ে না। আজকে রায়টা সবচেয়ে যে কারণে আমার মজা লাগছে বা ভালো লাগছে সেটা হচ্ছে যে দেখেন, দায় হয় কি মানুষের মৃত্যুদণ্ড। আজকে কিন্তু শুধু মৃত্যুদণ্ড হয় নাই, আপনারা জানেন আজকে এই যে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, এদের দুজনের শুধু মৃত্যুদণ্ড হয় নাই, মৃত্যুদণ্ডের সাথে সাথে জরিমানা করা হয়েছে। সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, সোহেল রানা এবং তার পরিবারকে, এবং স্বপ্না যে তাকে তার পরিবারকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এবং তাদেরকেও সেই 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে মৃত্যুদণ্ড হলে জরিমানা কিভাবে দেবে। আদালত রায় দিয়েছেন যে এই জরিমানার টাকা মৃত্যুদণ্ডের আগে পরিশোধ করতে হবে। এ ব্যাপারে আমাদের আইনজীবী আছে, তিনি বলবেন। তবে আমি শুধুমাত্র এটুকু বলি যে আমরা খুব খুশি, সরকারকে ধন্যবাদ জানাই, এবং এটা একটা চ্যালেঞ্জ হিসাবে চলে আসছিল সরকারের কাছে। সরকার সেই চ্যালেঞ্জ নিয়ে আমি মনে করি যথাযথভাবে ভালোভাবে সেটা। কোনো মানুষ যদি সুস্থ মস্তিষ্ক থাকে সে দর্শন করে না। সমাজে অসুস্থ সমাজ আমাদের হয়ে গিয়েছে, বিকৃত মস্তিষ্ক, এবং যেভাবে হলো তার লাশটা হলো তারা সাইজ করলো, এটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ এটা করতে পারে না। এবং এটার সাথে তাদের দেখা গেছে ফ্যামিলির পাশের ফ্ল্যাটের মানুষ হলো জড়িত। এটা হলো আমাদের নৈতিকতা শিক্ষা থেকে শুরু করে, যদি এটা আমরা ডেভেলপ করতে পারি, শক্তিশালী বিচার হয়, তাহলে এটা হবে। মামলার বিচারটা একটা দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টে আপিল রেফারেন্সটা নিষ্পত্তি হয়েছে। তো তেমনটি আমরাও এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো বলে আমি মনে করি। যে অপরাধ করেছেন বলে তিনি কোনো আইনি প্রতিকার পাবেন না, আইনজীবীর অ্যাক্সেস পাবেন না, আইনজীবী তার পক্ষে নিয়োজিত হবেন না, এটা তো আমি মনে করি যে এটা বরং আমাদের একটা লনেসের দিকে আরো চলে যাবে। সাক্ষীরা স্বাভাবিক ভাষার মধ্যে এর সমস্ত প্রমাণ আছে, মেডিকেল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, এগুলো যদি চলে আসে, তদন্ত যদি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়, তাহলে তো বিচার বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। আমার তাদের কথা শুনে যেটা আপনি করেন নাই
ছিল আরো কেউ কি জড়িত আছে? কয়জনকে ধর্ষণ করেছো? কয়জনকে ধর্ষণ করেছো এই পর্যন্ত? কয়জনকে ধর্ষণ করেছেন? এটা প্রথম নাকি আরো ছিল? আমি সারা যেভাবে কষ্ট দেয় মারছে পরে এইভাবে করেছেন, কি অপরাধ ছিল? আমি সারা যেভাবে কষ্ট দেয় নির্যাতন করা মারছে তাকে এইভাবে জনসম্মুখে এনে হাত পা কেটে গলা কেটে তাকে তার বিচার করা হোক। হাসি দিলে বাড়ি করে দেবো করেছে এমন ভাবে শাস্তি দেওয়া হোক। কে আর কে জড়িত আছে? কে জড়িত ছিল? তবে এইরকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো এবং আমি প্রত্যাশী এবং আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব। আইন পেশা তো প্রত্যেকটা স্বতন্ত্র পেশা। আপনি জানেন একজন ব্যক্তি অপরাধী, তারও তো একজন আইনজীবী পাওয়ার অধিকার আছে এবং তিনি তো আইনি প্রতিকার তার জন্য। বরং এমন কেউ সামাজিক, আমি কোনো আইনজীবী কোনো মামলা করবেন কি করবেন না, অনেক সময় তার ক্ষেত্রে তার হয়তো ব্যক্তিগত বিষয় হতে পারে, পছন্দ অপছন্দ বিষয় থাকে, তার বিব্রত বোধ হওয়ার বিষয় থাকতে পারে। কিন্তু কোনো একজন অপরাধী অপরাধ করেছেন বলে তিনি কোনো আইনি প্রতিকার পাবেন না, আইনজীবীর অ্যাক্সেস পাবেন না, আইনজীবী তার পক্ষে নিয়োজিত হবেন না। এটা তো আমি মনে করি যে এটা বরং আমাদের একটা ললেসনেস দিকে আরো চলে যাবে। আরেকটা কথা বলি, এই ধরনের অপরাধের ক্ষেত্রে কিন্তু কোনো আইনজীবী তিনি না পেলেও বিচারিক প্রক্রিয়ায় কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তার পক্ষে আইনজীবী দেওয়া হবে। দেখেন এখানে একটা সমস্যা আছে, আমাদের দেশে ডেথ প্রেফারেন্স যেগুলো হয়, ফাঁসির মামলা যেগুলো শুনানি হয়, এগুলো তো আপনারা জানেন যে এটা আসামি পক্ষও আপিল করতে পারে। মূলত ফাঁসির আসামিদের রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, এবং এই মামলাগুলো কিন্তু সন অনুযায়ী শুনানি হয়। এবং এই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু আসামি পক্ষের আইনজীবী ইচ্ছা করলেও কিন্তু কোনো মামলা আগে পিছিয়ে করতে পারে না, এগুলো কিন্তু খুব সিরিয়ালি হয়। এবং তবে আমি যেটা মনে করি যে আমাদের এমন দৃষ্টান্ত আছে যে গুরুত্বপূর্ণ অনেক মামলা, আমাদের সব মামলাই গুরুত্বপূর্ণ, অপরাধ তো অপরাধী, তবুও অনেক সময় অনেক মামলার মানে নিষ্পত্তি করার জন্য মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দেন। এমন বেশ কিছু যেগুলো আপনারা বলে থাকেন চাঞ্চল্য, আমি নিজে বলতে চাইনি, কারণ সব মামলাই, যেমন আবরার ফাহাদ হত্যা মামলার বিচারটা একটা দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টে আপিল রেফারেন্সটা নিষ্পত্তি হয়েছে। তো তেমনটি আমরাও এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো বলে আমি মনে করি যে এই মামলার ঘটনা প্রবাহ, আসামি গ্রেপ্তার হয়েছে, আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সাক্ষীরা স্বাভাবিক ভাষার মধ্যে, এর সমস্ত প্রমাণ আছে, মেডিকেল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, এগুলো যদি চলে আসে, তদন্ত যদি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়, তাহলে তো বিচার বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। সিদ্ধান্ত হয় না, অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, আমরা বুঝি, কিন্তু আমরা জানতে চাই যে আর কতগুলো ঘটনা ঘটলে, আর কতগুলো ঘটনা ঘটার পরে তাদের মনে হবে যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। এমনটি আমরাও এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো বলে আমি মনে করি যে অপরাধ করেছেন বলে তিনি কোনো আইনি প্রতিকার পাবেন না, আইনজীবীর অ্যাক্সেস পাবেন না, আইনজীবী তার পক্ষে নিয়োজিত হবেন না। এটা তো আমি মনে করি যে এটা বরং আমাদের একটা ললেসনেস দিকে আরো চলে যাবে। সাক্ষীরা স্বাভাবিক ভাষার মধ্যে, এর সমস্ত প্রমাণ আছে, মেডিকেল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, এগুলো যদি চলে আসে, তদন্ত যদি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়, তাহলে তো বিচার বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়, এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। আমার তাদের কথা শুনে যেটা মনে হয়েছে, পারিবারিক শিক্ষাটা খারাপ হয়ে গেছে। একটা মানুষ, আমার সন্তানকে যদি আমি ওইভাবে মানুষ করতে পারি, ওইভাবে শিক্ষিত করতে পারি, সে কিন্তু ওই পর্যন্ত যায় না, এটা গেলে একটা। আর সেকেন্ড থিং হলো আমাদের আইনের ফাঁক, আমাদের আইনটা চেঞ্জ করতে হবে। এই ব্যাপারগুলো অন্তত দ্রুত যাতে কোনো কিছু করা যায় ওই দিকে আমাদের নজর দিতে হবে। রাষ্ট্র যদি এই ব্যাপারটাকে ট্যাকেল না করে, আমরা মানুষ মানে নাগরিকদের খুব একটা করার কিছু নেই। বাংলাদেশ প্রশাসনের ওই সাহসটা, এই জন্য এখনো জীবিত। বাংলাদেশ প্রশাসনের ওই সাহসটা জীবিত থাকতে পারতো না, ওরা ধরার সাথে সাথে ফাঁসি কার্যকর করে ফাঁসি দেওয়া হইতো। আমাদের সন্তানের জানাজার আগে ওর জানাজা হইতো। আজকে যদি 7 বছরের বাচ্চা বাংলাদেশে নিরাপদ না থাকে, আমি কিভাবে নিরাপদ থাকবো? আমার বাচ্চা ক্লাসে
রামিসা আমার মেয়ে, মিশা সওদাগরের মেয়ে। আপনাকে চিন্তা করলে আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাগ্নি এবং যারাই করুক, রামিসার মতো ঘটনা যারা ঘটাবে তাদেরকে 1 মাস বা 15 দিনের মধ্যে এটা বিচার হয়ে যাবে, প্রমাণ হলে বিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তাহলে দেখবেন যখন আইন ঠিক থাকবে, যখন আইনের প্রয়োগটা ঠিকঠাক হবে, তখন দেখবেন এটা কমে যাবে। আমি বিশ্বাস করি। সোহেল বা স্বপ্না কোনোভাবে যদি সামনে সম্পত্তির মালিক হন, তাহলে অনুমান করে বলা যায় সে আইন অনুযায়ী তিনার সে সম্পত্তি সংশ্লিষ্ট গণ অর্থাৎ ভিকটিম রামিসার যে উত্তরাধিকারীদেরকে দিতে বলা হয়েছে তিনারা আদায় করে নিতে পারবেন। আসামি সোহেলের মৃত্যুদণ্ড, সাথে হচ্ছে 5 লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড, এবং তার স্ত্রী স্বপ্না, তার হচ্ছে ওনার মৃত্যুদণ্ড, সাথে হচ্ছে 2 লক্ষ টাকা অর্থদণ্ডের দণ্ড করেছেন বিজ্ঞ আদালত। এই যে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড দুইটাই দণ্ড, এখন একটা প্রশ্ন তৈরি হয়েছে, আমরা দেখেছি, সেটা হচ্ছে কিভাবে, অর্থাৎ ওনাদেরকে যদি ফাঁসিয়ে দিয়ে দেয়, এই অর্থদণ্ড কোত্থেকে কিভাবে আদায় করা হবে? আমার একটা ছোট বাচ্চা আছে 1.5 বছরের, তাকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে আসছি আমি। আমার বাচ্চা বড় হলে আমার তো মনে হয় আর কিছুদিন পরে আমি স্কুলেও পাঠাতে পারবো না ওকে। স্কুলে কিভাবে পাঠাবো? মাদ্রাসায় যে পরিমাণে বাচ্চা, এখন শুধু মেয়ে বাচ্চা না, ছেলে বাচ্চারাও তো সেফ না। কাকে কি বলবো বলেন? আমার মনে হয় আমরা বাংলাদেশে জন্ম নিয়ে একটা পাপ করে ফেলছি। কি বলেন? বাংলাদেশে জন্ম নেওয়াই একটা, এখন মেয়ে বাচ্চাদের বাংলাদেশে জন্ম নেওয়াই পাপ। আসামিকে 7 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সাথে সাথে একদিনের মধ্যে সেই 164 স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও আসছে, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমরা খুব দ্রুততার সাথে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট 3 দিনের সময় লাগে, 3 দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই, এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। আমরা আশা করি আদালতের বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের ইখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত এই প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে, চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা যেহেতু আদালতের বিষয়টা প্রকাশ্যে বলতে পারি না যে তাকে এই সাজা দেওয়া হবে, তবে আমরা এইটুকু বলি যে এই অপরাধীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা সেটা আমাদের পক্ষ থেকে করবো ইনশাআল্লাহ। কয়জনকে ধর্ষণ করেছে? ধর্ষণ করেছেন এটাই প্রথম নাকি আরো ছিল? যেভাবে কষ্ট দেয় মাঝে করেছেন, কি অপরাধ ছিল? যেভাবে কষ্ট দেয়, নির্যাতন করা মাঝে, তাকে এইভাবে জনসম্মুখে এনে এক পা কেটে গলা কেটে তাকে তার বিচার করা হোক। কে আর কে জড়িত আছে? কে জড়িত ছিল?